আচ্ছা, আজকে আমাদের ক্লাসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সেরই থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিক। তো ঠান্ডা লড়াই আর ঠান্ডা লড়াইয়ের কিছু একদম গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো সেগুলোই নেওয়া হয়েছে। আগের ভিডিওটা দেখবি, পিডিএফ দেওয়া আছে কোশ্চেনের, সেই পিডিএফ পড়বি, একদম টানা কোশ্চেনগুলো পারবি, পড়ে তারপর এই কোশ্চেনগুলো ট্রাই করবি। দেখ, প্রথম থেকে এই কোশ্চেনগুলো আনসার করার চেষ্টা করো। আচ্ছা, প্রথম কোশ্চেন, আমি কোশ্চেন বলবো, তারপরে তোমরা আনসার করবে। ঠান্ডা যুদ্ধের সূচনা হয় 1945 খ্রিস্টাব্দে। ভেরি গুড। ঠান্ডা যুদ্ধের সূচনা হয় কবে? 1945। আচ্ছা, তাহলে অপশন এ হচ্ছে রাইট আনসার হবে। এবার দ্বিতীয় কোশ্চেন, ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হলো এ ইউএনওর ভূমিকা, লিগ অফ নেশনের ভূমিকা, প্রথম বিশ্বযুদ্ধ, মতাদর্শগত বিরোধ। মতাদর্শগত বিরোধ হচ্ছে রাইট আনসার। দেখো, প্রথমে আমি চারটে অপশন বলবো, তারপরে আনসার দেবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, ন্যাটো গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1958, 1960, 1949, 1955। 1949 ন্যাটো গঠিত হয়। অপশন সি 1949। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ন্যাটো, ন্যাটোর ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো গঠিত হয় 1949-এর কত তারিখ? কত? 4 এপ্রিল। ঠিক আছে, 4 এপ্রিল ন্যাটো গঠিত হয়। ন্যাটো একটি কি? পশ্চিমী সামরিক জোট। আর ন্যাটো কোন দেশ গঠন করে? ইউএসএ। ভেরি গুড। 3 নম্বর হলো, 4 নম্বর, ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা কে করেন? চার্চিল। অপশন এ চার্চিল, অপশন বি ক্রুশ্চেভ, অপশন সি স্টালিন, অপশন ডি উইলস্টন। উইস্টন চার্চিল। উইস্টন চার্চিল কে ছিল? ইউকে, ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল উইস্টন চার্চিল। আচ্ছা, উইস্টন চার্চিল প্রারম্ভিক ঘোষণা করেন কোন বক্তৃতায়? ফুলটন বক্তৃতা। এই যে পড়ছিস, কোশ্চেনগুলোর লিঙ্ক খুঁজে নিবি। তা ফুলটন বক্তৃতা কত সালে দেয়? 1946 সালে ফুলটন বক্তৃতা দেয়। ঠিক আছে, ওই সময়টাকে কি বলা হয়? ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা। ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা। বুঝতে পেরেছিস? এরকমভাবে কোশ্চেন পড়ার সাথে সাথে লিঙ্ক করে নেবো, তাহলে একদম ইজি হয়ে যাবে। তাহলে 4 নম্বর হয়ে গেল। এরপর 5 নম্বর, ঠান্ডা যুদ্ধকে গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন। এক, অপশন এ লজিক, অপশন বি ফ্রিডম্যান, অপশন সি বার্নেট, অপশন ডি ট্রুম্যান। হ্যাঁ, আনসার হবে অপশন বি ফ্রিডম্যান। তাহলে অপশন বি হচ্ছে ফ্রিডম্যান। এর সাথে আমরা কি বলেছি? ঠান্ডা লড়াইকে গরম শান্তি কে বলেছে? একদম আমাদের নোটসে আছে, এটা লিঙ্ক করে নিতে হবে তোরা যখনই পড়বি। ঠান্ডা লড়াইকে গরম শান্তি কে বলেছে? বার্নেট। ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ কে বলেছে? হ্যাঁ, গরম যুদ্ধ ফ্রিডম্যান। আর ঠান্ডা লড়াইকে দীর্ঘ শান্তি কে বলেছে? গ্যাডিস। আর ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নতুন কৌশল ফ্রিডম্যান। বুঝতে পেরেছিস? চারটেই আছে। এই যে এইগুলো লিঙ্ক, যখনই নোটসটা পড়বি এগুলো মনে পড়ে যাবে। কোশ্চেন করার সাথে সাথে প্র্যাকটিস করার সময় মনে পড়বে, তারপরে দেখবি কতটা ইজি হয় পরীক্ষা দিতে গিয়ে। এরপরে 6, ঠান্ডা লড়াই বলতে বোঝায় দাঁড়াবে। অপশন বলছি, এ পারমাণবিক যুদ্ধ, 2 যুদ্ধ শান্তির মাঝামাঝি যুদ্ধ অবস্থা, সি যুদ্ধ চলাকালীন অবস্থা, আর ডি যুদ্ধ পরবর্তী অবস্থা। একদম বি, অপশন বি যুদ্ধ শান্তির মাঝামাঝি যুদ্ধ অবস্থা। এবারে বোঝো ঠান্ডা লড়াই কি। ঠান্ডা লড়াই কি বলেছিলাম? একদিকে আমেরিকা ইউএসএ, একদিকে ইউএসএসআর, দুজনের মধ্যে কীরকম লড়াই হয়েছে? যুদ্ধ হয়নি কখনো ডিরেক্ট, কিন্তু যুদ্ধ একটা বাতাবরণ ছিল। মানে এটা স্নায়ু যুদ্ধ, বা এটাকে প্রক্সি ওয়ার বলা হয়। মানে মুখেই বলে যাচ্ছে। আমরা কি করি যখনই কারোর সাথে ঝামেলা হয়, দেখবি আশেপাশে রাস্তাতে দেখবি দ্বন্দ্ব হয়েছে, সাইকেল নিয়ে কেউ ধাক্কা দিয়ে দিল, এ বলে তুই দাঁড়া আমি তোকে দেখে নিচ্ছি, ও বলে আমি তোকে দেখে নিচ্ছি, দিয়ে মারবে এরকম একটা ভাব, কিন্তু কেউ কাউকে মারছে না। তো লড়াই হওয়ার মুখোমুখি। তো আমেরিকা ইউএসএ আর ইউএসএসআর এর মধ্যে কি হচ্ছে?
হচ্ছে যুদ্ধ যুদ্ধ লাগবে মনে হচ্ছে, সেই কিউবা সংকট যখন 62-তে দেখেছিলাম যে যুদ্ধ, পারমাণবিক যুদ্ধ, তৃতীয় ওয়ার্ল্ড ওয়ার লাগবে এরকম একটা অবস্থা, কিন্তু হচ্ছে না। যুদ্ধ কখনো ডিরেক্ট হয়নি, ইউএসএ আর ইউএসএসআর এর যুদ্ধ ডিরেক্ট হয়নি কখনো, ঠিক আছে। আর ঠান্ডা লড়াই কিন্তু এখনও বর্তমান পরিস্থিতিতেও ঠান্ডা লড়াই চলছে। এক্স্যাক্টলি আমরা যদি দেখি আমেরিকা ইউএসএর সাথে কার যুদ্ধ হচ্ছে, ইরানের, ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ইউএসএ ইরানের সাথে যুদ্ধ হচ্ছে না, হচ্ছে চায়নার সাথে। চীন আর আমেরিকার মধ্যে বিগ পাওয়ার লড়াই হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি না। কিন্তু পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসাবে যদি আমরা ঠিকঠাক করে পড়ে নিই, এইচএসটাই ঠিকঠাক করে পড়ে নিই, তাহলে অনেকাংশে জেনে যাবি ওয়ার্ল্ড পলিটিক্স সম্পর্কে, জিও পলিটিক্স সম্পর্কে, যেটাতে তোদের লাইফে, আমি আবারও বলছি, তোদের লাইফে কাজে দেবে। লাইফটা কি? লাইফে তোরা এরপরে যখন সাকসেসফুল হবি, যে কাজেই যাস, তোদেরকে তো তোরা তো টাকা ইনকাম করবি, আর টাকা ইনকাম করে কোনো জায়গাতে ইনভেস্ট করতে হবে। তো তোরা এই জিও পলিটিক্স যদি না বুঝতে পারিস, তাহলে তোরা বুঝতে পারবি না যে কোন দিকটায় যে গেলে আমাদের সুবিধা, কোন পড়াশোনাটা করব, বা কোথায় টাকা ইনভেস্ট করবি, এইগুলো কিচ্ছু বুঝতে পারবি না। এই যে সবাই রূপোর দাম বাড়বে, সোনার দাম বাড়বে, দিয়ে সবাই কিনতে আরম্ভ করেছে, আর সবাই বলছে চল রূপোর শেয়ার বাড়বে। এখন পুরো দেখ, গোল্ডের দামও কমে যাচ্ছে, রূপোর দামও কমছে। এইটা কী জন্য? এই জিও পলিটিক্সটা যারা বুঝতে পারবে তাদের পক্ষে জানাটা সম্ভব যে কোন জিনিসটা সুবিধা আমাদের জন্য পরবর্তীকালে। বুঝতে পেরেছিস? পড়াশোনাটা শুধু এই পড়তে আসিস মানে পরীক্ষার জন্য পড়তে আসিস না, কাজে দেবে। ঠান্ডা লড়াই বুঝতে পারলি? আচ্ছা, ঠান্ডা লড়াইয়ের পরে এরপরে দাতাত হলো একটি কি প্রক্রিয়া, চুক্তি, সংগঠন, সিয়াটো। দাতাত হলো একটি, আচ্ছা আগে প্রক্রিয়াতে হাত তোলো, কে কে বলেছো? প্রক্রিয়াতে কটা হাত? আচ্ছা, চুক্তিতে কটা হাত? ঠিক আছে। সংগঠনে কটা হাত? দুটো। সিয়াটো কটা হাত? সিয়াটোতে একজন হাত তুলেছি, সবেতেই হাত তুলে দিলি তুই। যাই হোক, ঠিক আছে। তাহলে দাঁতাত হলো, শোন দাঁতাত জিনিসটা কী বোঝ। দাঁতাত 1900 যখনই 62-তে সেই কিউবা সংকট হলো, সেই টাইমে কী হতো, ঠান্ডা লড়াই লাগবে এরকম, ঠান্ডা লড়াই না মানে একদম ডিরেক্ট থার্ড ওয়ার্ল্ড ওয়ার লাগবে এরকম একটা পরিস্থিতি। আমেরিকাও চলে এসছে, পারমাণবিক বোমা বিস্ফোরণ করবে এরকম একটা ব্যাপার রাশিয়ার ওপর, আর রাশিয়াও টার্গেট নিয়ে নিচ্ছে যে পারমাণবিক বোমা বিস্ফোরণ করব। তাহলে গোটা ওয়ার্ল্ডে একটা শেষ হয়ে যাওয়ার মতো একটা ব্যবস্থা ছিল। সেই টাইমে 1962-র পর কী হলো, ওদের মধ্যে একটা সমঝোতা হলো, নিকিতা ক্রুশ্চেভ আর ওই দিয়ে কেনেডি, ওদের মধ্যে কী হলো, একটা সমঝোতা হলো যে না, পারমাণবিক বোমা বিস্ফোরণ করা যাবে না, ওরা ডিজলভ করলো। এইবারে দেখ, এই 1962-তে কিউবা সংকটের পরে 62 থেকে একদম 73 অবধি যে ফেজটা, 62 থেকে 73, এই টাইম পিরিয়ডটায় আস্তে আস্তে কী না হলো, বলছে শান্তিপূর্ণ সহাবস্থান হবে। কীরকম শান্তিপূর্ণ? আর যত পারমাণবিক বোমা আছে সেগুলো অস্ত্র প্রসার রোধ করবে, মানে পারমাণবিক অস্ত্র যে যেরমভাবে ওরা বানাচ্ছিল সেগুলো কি করবে, রোধ করবে। আর গোটা এনপিটি চালু হলো, এনপিটি নন প্রলিফারেশন ট্রিটি, পিটিবিটি চালু হলো, পার্সিয়াল টেস্ট ব্যান ট্রিটি। এইগুলো কি, এইগুলো যখনই চালু হলো তখনই আস্তে আস্তে কী হলো, যে পারমাণবিক অস্ত্র কেউ আর তৈরি করতেও পারবে না, ব্যবহার করতেও পারবে না, বাড়াতেও পারবে না। বুঝতে পেরেছিস? তার মানে কি, দেশে একটা শান্তির বাতাবরণ এরকম হচ্ছে। তাহলে এতদিন আমেরিকা আর ইউএসএ আর ইউএসএসআর মধ্যে কী হচ্ছিল, ইউএসএ আর ইউএসএসআর মধ্যে একটা যুদ্ধ অবস্থা। কিন্তু এবার কি হচ্ছে, ওদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ বা সহযোগিতাপূর্ণ একটা সম্পর্ক, ওটাকে বলা হচ্ছে দাতাত। তা দাতাত হলো কি, একটা প্রক্রিয়া। দাতাত হলো কি, একটা প্রক্রিয়া। এটা কি করে দাতাত, যে আমেরিকা মানে ইউএসএ আর ইউএসএসআর এর মধ্যে যে একটা যুদ্ধ অবস্থা, সেটা ভুলে গিয়ে ওদের মধ্যে কি একটা সহযোগিতাপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ একটা অবস্থান, একে বলা হচ্ছে দাঁতাত। যার অর্থ হলো কি, হলো এতদিন উত্তেজনা চলছিল, এটাকে কি, উত্তেজনাটাকে কমানো, মানে উত্তেজনা প্রশমন। দাঁতাতের যদি মিনিং আসে যে দাঁতাত শব্দটির মানে কি, তাহলে কি বলবো আমরা, উত্তেজনা প্রশমন। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে দাঁতাত নিয়ে অসুবিধা আছে। আর দাঁতাত কথাটি কে ব্যবহার করে প্রথম? রিচার্ড নিক্সন। দাতাত কথাটি রিচার্ড নিক্সন, আমেরিকার রাষ্ট্রপতি ছিল রিচার্ড নিক্সন। বুঝতে পেরেছো কি বললাম? তো দাতাত নিয়ে এই কটাই টুকটাক কোশ্চেন আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দাতাত হলো একটি কি প্রক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দাতাত কি একটি প্রক্রিয়া, বুঝতে পেরেছো? আচ্ছা, 8, এই কোশ্চেনের মাধ্যমেই পুরো সিলেবাস বোঝানো হয়ে যাবে। আমি ছোটোভাবে তোদের চেষ্টা করছি বোঝানোর। 11 হবে। আচ্ছা, দাতাতের সময়কাল 10, দাতাতের সময়কাল কত, 62 থেকে 73, 60 থেকে 70, 1970 থেকে 80, আর 80 থেকে 87।
আমি একটু আগেই বললাম কোন পিরিয়ড 62তে দেখবি 62তে কিউবা সংকট, 62তে কী হয়েছে কিউবা সংকট, ওখান থেকে মনে রাখবি, দাদাতে পড়ে যা কি 62 থেকে, ঠিক আছে, 62 থেকে 73 মনে রাখবে। আচ্ছা অপশন এ 10-এর পরে, আচ্ছা বলো, সাম্যবাদের প্রতিরোধের নীতি কে ঘোষণা করেন? রুজভেল্ট, ট্রুম্যান, নাসের আর মার্শাল টিটো। সাম্যবাদের প্রতিরোধের নীতি বলো। ট্রুম্যান, একদম ট্রুম্যানটা দেখো তোমরা পড়েছো, ট্রুম্যান নীতি। ট্রুম্যান নীতিকে কী বলা হয়? সাম্যবাদের প্রতিরোধের নীতি। মানে এটা কি? সাম্যবাদকে, সাম্যবাদ হচ্ছে ইউএসএসআর, ইউএসএসআর মতাদর্শ কি সাম্যবাদী। আর তাহলে ট্রুম্যান কার রাষ্ট্রপতি? আমেরিকার, ইউএসের। তাহলে ইউএসএ কী চাইবে? ট্রুম্যান নীতিটাই কী হয়েছিল? সাম্যবাদকে প্রতিরোধ, সাম্যবাদকে ঠেকানোর জন্য, সাম্যবাদ যদি ইউরোপে না ছড়াতে পারে, বুঝতে পেরেছো? কমিউনিজম যাতে ইউরোপে না ছড়াতে পারে, ক্লিয়ার? আচ্ছা 11 হয়ে গেল, তাহলে অপশন সি আনসার ট্রুম্যান। তারপরে বলো এশিয়ার একটি সামরিক জোটের নাম। এটা তো হয়ে গেছে নাকি? এশিয়ার একটি সামরিক জোটের নাম, এ দেখো এইখানে যে অপশানটা আছে ওই কোশ্চেনটাই। এশিয়ার, না এশিয়ার একটি সামরিক হবে না। আচ্ছা এশিয়ারটা এখানে হবে না, কি দেবে কোশ্চেনটা? এশিয়ার বাদ একটি সামরিক জোটের নাম। কি করবে? কোশ্চেনটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এশিয়ার থাকবে না, লেখা থাকবে একটি সামরিক জোটের নাম। কি হবে তাহলে? ন্যাটো। একটাই সামরিক জোট, সেটা কি? ন্যাটো। ন্যাটো হচ্ছে রাইট অ্যান্সার, অপশান ডি। তারপরে দ্য এন্ড অফ হিস্ট্রি, এটা বলতে হবে না, কার লেখা? ফ্রান্সিস ফুকুয়ামা, অপশন ডি রাইট আনসার, ফ্রান্সিস ফুকুয়ামা একদম। তারপরে বলো দাতাত শব্দটির অর্থ। দাতাত শব্দটির অর্থ আক্রমণ, আগ্রাসন, পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা। আর অনাক্রমণ, এইখানের আনসারটা দেখো, অনাক্রমণ বলছে, আর কেউ কিছু বলবে? অপশন সি পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা। মানে পরস্পর ইউএসএ আর ইউএসএসআর মধ্যে কী ছিল? অবিশ্বাস ছিল, কেউ কাউকে বিশ্বাস করেনি, তো ওদের সম্পর্ককে কী করে তোলা? সহজ করে তোলা। আর এছাড়াও 4টে অপশানের মধ্যে সবথেকে বড় অপশান থাকবে, এটা জানবি যে এমসিকিউ প্যাটার্নের একটা উদ্দেশ্য, যে সবথেকে বড় যদি একটা থাকে আর 3টে ছোট অপশান কিন্তু একটা বড় লেখা, তার মানে ওই লেখাটা লিখেছে কেন? প্রিন্ট করতে তো, লিখতে তো একটু কষ্ট হবে, তো ওটা দিয়েছে মানে ওটা আনসার হওয়ার সম্ভাবনা প্রবল, মানে 90% ওটা আনসার হয়। তাই ওটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবি, বুঝতে পেরেছিস, রিলেট করার চেষ্টা করবি, তাহলে পেরে যাবি। 14 হয়ে গেল, 14-র আনসার হবে সি। আচ্ছা এরপরে প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল। একদম ইজি কোশ্চেন, প্রক্সি যুদ্ধ কোথায়? ঠান্ডা লড়াই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি স্বাক্ষরিত হয়। পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি স্বাক্ষরিত হয়, পারমাণবিক অস্ত্র প্রসার রোধ এনপিটি কবে স্বাক্ষরিত হয় বলো? 1965, 1958। আমি দেখলি আমি একটু আগেই গল্প বললাম, কিন্তু আমি একটু আগেই গল্প বললাম পারমাণবিক অস্ত্র প্রসার রোধ। আমি কি বললাম? 62-র পর থেকে রোধ শুরু হয়েছে, 62-র পর থেকে কি হলো? অস্ত্রকে কমানোর, প্রসার কমাবে। তো ওই টাইমে আমি একটা জিনিস বললাম, এনপিটি বলেছিলাম, নন প্রলিফারেশন ট্রিটি। এনপিটি মানে কেউ, কোনো দেশ আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, ব্যান্ড। বিশ্বের বড় বড় দেশগুলো বানিয়ে নিয়েছে, আমেরিকা বানিয়ে নিয়েছে, রাশিয়া বানিয়ে নিয়েছে, ফ্রান্স, চীন সবাই বানিয়ে নিয়েছে। তারপরে বলছে আর কোনো দেশ কি করতে পারবে না? বানাতে পারবে না, সবাইকে আমরা প্রোটেকশন দেবো। তাহলে এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি, কবে হয়? 1968। এগুলো মুখস্থ থাকার কথা, নোটসে পরপর দেওয়া আছে। নন প্রলিফারেশন ট্রিটি, পিটিপিটি দেওয়া আছে 63, 68-তে এনপিটি দেওয়া আছে। তোদের এখনও পর্যন্ত পারফেক্ট আমি আনসার পাচ্ছি না কারোর কাছ থেকে। আচ্ছা তারপরে কি হবে? 1968। তারপরে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র, বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র একদম সোভিয়েত ইউনিয়ন, কত সালে? 1917, বলশেভিক বিপ্লব, লেনিনের নেতৃত্বে, ঠিক আছে। আচ্ছা তারপরে গ্লাসনোস্ত, পেরেস্ত্রোইকা, এই দুটি নীতির প্রবক্তা কে? মিখাইল গোরবাচেভ। এই যে গোরবাচেভ, মিখাইল গোরবাচেভ কার রাষ্ট্রপতি ছিল? ইউএসএসআর মানে রাশিয়ার, সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি ছিল। এবার বল মিখাইল গোরবাচেভ কবে রাষ্ট্রপতি হয় সোভিয়েত ইউনিয়নের?
ভেরি গুড। 1985 সালে যখনই ঠান্ডা লড়াইয়ের শেষের দিক, ঠান্ডা লড়াইয়ের সেই টাইমে কি শেষের দিক চলছে, গোরবাচেভ এসে দুটো নীতি নিয়ে আসে, গ্লাসনোস্ত আর পেরেস্ত্রোইকা। মানেটা কি? পেরেস্ত্রোইকা মানে হচ্ছে পেরেস্ত্রোইকা মানে পুনর্গঠন ও সংস্কার সাধন, আর গ্লাসনোস্ত মানে হচ্ছে কি উন্মুক্ত হয়ে নিজের স্বাধীন চিন্তা ও মত প্রকাশ করতে পারবি। ওই দুটো নীতির মাধ্যমে আবার নতুন করে সোভিয়েত ইউনিয়নকে বা রাশিয়াকে গঠন করার চেষ্টা, এটা কে করেছিল? মিখাইল গোরবাচেভ। আর সেই জন্য ঠান্ডা লড়াইটা কী হয়েছিল, আস্তে আস্তে শেষ হয়। লাস্ট যে রাষ্ট্রপতি, যে ঠান্ডা লড়াইয়ের শেষ রাষ্ট্রপতি ইউএসএসআরে, সেটা কে? সেটা হচ্ছে গোরবাচেভ। মনে থাকবে কি বললাম? তাহলে মিখাইল গোরবাচেভ নামটা মনে থাকবে। পেরেস্ত্রোইকা আর গ্লাসনোস্ত কে দেয়? মিখাইল গোরবাচেভ। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা 18। এরপর 19, দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে কত সালে, কবে শেষ হয়? ভেরি গুড। আচ্ছা, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি 1945, একদম ইজি কোশ্চেন। তারপরে বলো পশ্চিমী সামরিক জোট, ন্যাটো। একদম, পশ্চিমী সামরিক জোট হলো ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। কে বানায়? ইউএসএ। কত সালে? 1949, 4 এপ্রিল। ন্যাটো একটি সামরিক জোট, ন্যাটো একটি সামরিক জোট। আচ্ছা, তারপরে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান যে বছর তার নীতি ঘোষণা করেন? 1947, একদম ভেরি গুড। তারপরে জোট নিরপেক্ষতা ধারণার জন্ম হয়, জোট নিরপেক্ষতা ধারণার জন্ম হয় ভারতে। কে দেয়? ভারতের জওহরলাল নেহরু, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রবক্তা জওহরলাল নেহরু। ঠিক আছে। আচ্ছা, জওহরলাল নেহরুর সাথে আরও 4 জন ছিল। কে কে? মিশরের নাসের, আচ্ছা যুগোস্লাভিয়ার মার্শাল টিটো, ইন্দোনেশিয়ার সুকর্ণ, সুকর্ণ, আর ঘানার নক্রুমা, কোয়ামি নক্রুমা। এই 5টা নাম মনে রাখবি, একটা যে কোনো আসতে পারে। বুঝতে পেরেছিস কি বললাম? এই 5 জনকে নিয়ে জোট নিরপেক্ষ আন্দোলন। দেখ আবারও বলছি, জোট নিরপেক্ষ আন্দোলনটা একটু বুঝিয়ে দিই। জোট নিরপেক্ষ আন্দোলন দুদিকে দুটো লড়াই। দেখ আমি বলছি, দ্বিমেরুকরণ রাজনীতি কবে শুরু হয়? 1945-এর পর। দুটো শক্তি হয় গোটা ওয়ার্ল্ডে, গল্পটা শোন, দুটো ওয়ার্ল্ডে দুটো শক্তি, একদিকে ইউএসএসআর আর একদিকে ইউএসএ, দুটো মতাদর্শগত লড়াই শুরু হলো। এর মাঝখানে দেখ 1947-এ কে স্বাধীনতা পায়? ভারত। আমরা স্বাধীনতা পাই কবে? 1947 সাল। প্রথম প্রধানমন্ত্রী কে হয়? নেহেরু, জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী হওয়ার পরেই কি করলো? দেখলো দুদিকে দুটো দেশ ডাকছে, এদিকে ইউএসএসআর ডাকছে আমাদের দলে এসো, এদিকে ইউএসএ ডাকছে আমাদের দলে এসো। তো জওহরলাল নেহেরু প্ল্যান করলো আমরা কোনো জোটে যাব না, যে জোটেই যাবো তার বিরুদ্ধে। যদি রাশিয়ার জোটে যায় তাহলে আমেরিকা শত্রু হবে, ক্লিয়ার। আর ইউএসএর জোটে যদি চলে যায় তাহলে কার শত্রু হবে? রাশিয়ার। তাহলে ও কোনো জোটে না যেয়ে জওহরলাল নেহেরু প্ল্যান করলো, ঠিক আছে, বান্দুং সম্মেলন 1955 সাল। ওর পর থেকেই ওই সম্মেলনে মিলিত হয়েই অ্যাকচুয়ালি প্ল্যানটা শুরু হলো জোট নিরপেক্ষ আন্দোলনের, যে আমরা কোনো জোটে যাব না, কী থাকবো? জোট নিরপেক্ষ থাকবো, ঠিক আছে। জোট নিরপেক্ষ, ন্যাম, নন অ্যালায়েন্স মুভমেন্ট, ন্যাম। আর প্রথম শীর্ষ সম্মেলন কবে হয়? 1961 সালে বেলগ্রেডে। 1961 সালে বেলগ্রেড, যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেড, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা 25 সালে আনসার, জোট নিরপেক্ষতা ধারণার জন্ম হয় কোথায়? ভারতে। আচ্ছা, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, জওহরলাল নেহেরু। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন জওহরলাল নেহেরু, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, তারপরে কিউবা সংকট দেখা যায় একদম 1962 সালে। এরপর থেকেই দাঁতাতের পর্যায়ে শুরু। আচ্ছা, তারপরে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া সংঘর্ষ বাদে কোরিয়া যুদ্ধ কবে? 1950-এ, 1950-এ, হ্যাঁ 1950 থেকে 53 ওই পিরিয়ডে চলেছিল কোরিয়া যুদ্ধ। আর নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার মধ্যে যে প্যারালাল লাইন গেছে তার নাম কি? 38 ডিগ্রি প্যারালাইন, ঠিক আছে। আচ্ছা 28-এর পরে হচ্ছে 29, ওয়ারসাও প্যাক্ট কবে তৈরি হয়? আচ্ছা, ওয়ারসাও প্যাক্ট তৈরি হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়ন। কবে তৈরি হয়? 1955 সালে। ডেট? 1955 সালের ডেট মনে আছে কারুর? 14ই মে 1955-তে 14ই মে।
আচ্ছা, মহাযুদ্ধের পর ইউরোপের উন্নতির জন্য ঘোষিত পরিকল্পনাটি, মানে বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের উন্নতির জন্য কে পরিকল্পনা নেয়? একদম, এখানে যে কটা আছে তোরা কাকে পড়েছিস? মার্শাল প্ল্যানিং। মার্শাল প্ল্যানিং ঘোষণা হয় 47-এ, কিন্তু কার্যকর হয় 48-এ। ঠিক আছে, মাথায় থাকে জানো। আচ্ছা, 30-এর পরে 31, বলো ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? একদম, বারবার বলা হয়ে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র। আচ্ছা, তারপরে জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণা কবে হয়? নোটসে ছিল, জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণা 1948। এটা সবসময় তোদের কাজে লাগবে, এর পরবর্তী কলেজেও কাজে লাগবে। আচ্ছা, মানবাধিকার নিয়ে অনেক তোদেরকে এক্সাম দিতে হবে, তো মানবাধিকার সংক্রান্ত ঘোষণা হয় 1948-এ ইউএনওতে, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। এর পরের দিন পড়াবো আমরা, ইউএনও সম্পর্কে জানতে পারবি, আন্তর্জাতিক একটা সংগঠন। যাই হোক, তো 32 হলো। এরপরে 33-এর কোশ্চেন বলো, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়। বান্দুং সম্মেলন 1955। একদম, এই সম্মেলনেই জোট নিরপেক্ষ আন্দোলনের ওখান থেকে শুরুয়াত হলো। ঠিক আছে। আচ্ছা, তারপরে 33-এর পরে 34, জোট নিরপেক্ষ আন্দোলনে শুরু হয়েছিল কবে? এই কতজন সদস্য নিয়ে? 25 জন নিয়ে। জোট নিরপেক্ষ আন্দোলন 25টি দেশ নিয়ে শুরু হয়েছিল। আচ্ছা, 34, তারপর 35, যুগোস্লাভিয়ার জোট নিরপেক্ষ আন্দোলনের নেতাকে? একদম, যুগোস্লাভিয়ার বললাম, টিটো, এই যে মার্শাল টিটো, অপশন বি। তারপরে 37, যে শীর্ষ সম্মেলনের মধ্য দিয়ে জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয়? কোন? হ্যাঁ, একদম, বেলগ্রেডে। বেলগ্রেডে কত সালে? 1961 সালে। যারা আনসার দিতে পারছিস না, আমি সবই দেখতে পাচ্ছি। আচ্ছা, 37, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন শক্তি বা জোট জয়লাভ করেছিল? একদম, মিত্র শক্তি। দ্বিতীয় যুদ্ধে দুটো শক্তি ছিল, একদিকে মিত্র শক্তি, একদিকে অক্ষ শক্তি, একদিকে অ্যালাইড ফোর্স, একদিকে অ্যাক্সিস ফোর্স। অ্যালাইড ফোর্সে কারা ছিল? মিত্র শক্তিতে কারা কারা ছিল? মিত্র শক্তিতে ইউএসএসআর, একদম, ভেরি গুড। আর অক্ষ শক্তিতে কারা ছিল? একদম, জার্মানি, জাপান, ইতালি। আচ্ছা, শ্রেয়া খুব ভালো হয়েছে পড়া। আচ্ছা, মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হলেন? একদম, মিশরের হচ্ছে নাসের, মিশরের নাসের। মিউনিক চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়? মিউনিক চুক্তি হচ্ছে 1938-এ মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়। আচ্ছা, তারপরে ইটালি ও জাপানের সঙ্গে কমিন্টার্ন বিরোধী চুক্তি কে করে? একদম, কে করে? একদম, হিটলার। কারণ তোদেরকে লেখানো আছে নোটসে, ইটালি ও জাপানের সাথে কমিন্টার্ন বিরোধী চুক্তি করে জার্মানি। জার্মানির সাথে কমিন্টার্ন চুক্তি হয় কত সালে? 1936 সালে। তাহলে জার্মানি চুক্তি করে, যেহেতু জার্মানি তখন কে ছিল 36 সালে? হিটলার। এইবার এইখানে আমি তোদের একটা এক্সাম্পল দিচ্ছি, এই কোশ্চেনটা ডিরেক্ট নোটসে লেখা নেই, কিন্তু তোরা পরীক্ষার সময় যে দেখবি, দিয়ে বলি স্যার কমন পাইনি, দিয়ে আমি তোদেরকে বলবো ইটালি ও জাপানের সাথে কমিন্টার্ন বিরোধী চুক্তি তো জানিস তোরা, কমিন্টার্ন বিরোধী চুক্তি লেখা আছে কত সালে? 1936 সালে। কার কার মধ্যে হয়? 3টে দেশের মধ্যে হয়। কার কার মধ্যে হয়? 3টে দেশ। কে কে? ইতালি, জাপান, আর কে? জার্মানি। তাহলে আমি যখন ইতালি আর জাপান এখানে বলাই আছে, তাহলে জাপান তো, এই ইতালি আর জাপান বলা আছে, তাহলে জার্মানি, জার্মানি কে ছিল তখন? হিটলার। কেন হিটলার কত সালে এসছে তোরা জানিস? 33-এ। একদম ক্লিয়ার করে এইগুলোই এরকমভাবেই পড়তে হবে। 40-এর আনসার হবে হিটলার। আচ্ছা, তারপরে 41-এ স্তালিন কার সঙ্গে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে? স্তালিন কোথাকার ছিল? ইউএসএসআরের। আর তাহলে হিটলারের সাথে চুক্তি করে, একদম। আচ্ছা, মার্শাল পরিকল্পনা কোন বছর থেকে কার্যকর হয়? আনসার হচ্ছে কার্যকর। ঠিক আছে, ঘোষণা 47 হয়। ঠিক আছে। আচ্ছা, কোন দেশ বার্লিন অবরোধ করে? একদম, সোভিয়েত ইউনিয়ন। কত সালে? এইগুলো হচ্ছে, আবারও বলছি, যখন পড়বি এইভাবেই কানেক্ট করবি, দেখবি পড়াটা কত ইজি হয়ে গেল। আর এইভাবেই পড়াশোনা করতে হবে। পরবর্তীকালে গভর্নমেন্ট জব দিতে গেলেও এইভাবে একটা কোশ্চেন থেকে আরেকটা কোশ্চেন লিঙ্ক করতে হবে, যে জানি এগুলো। এইটা যদি জেনে থাকিস, বার্লিন অবরোধ কবে করে? বার্লিন অবরোধ ইউএসএসআর করে 1948-এ। 49-এ বার্লিন অবরোধ প্রত্যাহার করে, আবার 61-তে বার্লিনে প্রাচীর দেয়, আবার সেটা প্রত্যাহার করে 89-এ। এই গল্প আমার নোটসে লেখানো আছে, আর বুঝিয়েও দিয়েছি আমি অলরেডি। ঠিক আছে।
আচ্ছা 43। আচ্ছা বার্লিন অবরোধ করা হয় কবে বলছিস? 1948। ওয়ারসাও চুক্তি স্বাক্ষরিত হয় কবে? একদম 1955, 14ই মে। আচ্ছা তারপরে বার্লিন অবরোধ প্রত্যাহিত হয় কবে? 1900, একদম 1949 বার্লিন অবরোধ প্রত্যাহার হয়। ঠিক আছে, আমেরিকা এয়ার স্ট্রাইক করে, নিচে দিয়ে গার্ড করে দেয়, কিন্তু আমেরিকা কি করে? এয়ার স্ট্রাইক করে। আচ্ছা ন্যাটো স্বাক্ষরিত হয় কবে? 1949-এর 4 এপ্রিল। 1949-এর 4 এপ্রিল। অপশন কিন্তু ওখানে এপ্রিলও থাকবে, 4 মার্চও থাকবে, এটা যেন মাথায় থাকে। তাই এগুলো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই জন্য বারবার ঘুরে ঘুরে আসছে। চীনে কমিউনিস্ট পার্টি শাসন প্রতিষ্ঠা কবে? কমিউনিস্ট পার্টি শাসন প্রতিষ্ঠা চীন কবে রিপাবলিক হয়? চীন 1949। এটাও তোদের মাথা থেকে স্কিপ করে যে নোটসে লেখা আছে দেখবি, তাহলে বাড়িতে গিয়ে একবার খুলে দেখবি, নোটসটা একবার খুলে দেখবি কমিউনিস্ট পার্টির শাসন লেখা আছে কি না। ঠিক আছে, আর প্রথম পর্যায়টাই দেখবি, প্রথম পর্যায়ে লেখা আছে। 48। এবার 49, জর্জ মার্শাল কে ছিলেন? ফ্রান্সের, মার্কিন না ব্রিটিশ না মার্কিন পররাষ্ট্র সচিব? মার্কিন দুটো দেওয়া আছে, একটা রাষ্ট্রপতি একটা পররাষ্ট্র সচিব। মার্শাল কে ছিল? পররাষ্ট্র সচিব। কেন? ওই টাইমে রাষ্ট্রপতি কে ছিল? ট্রুম্যান। ঠিক আছে। আচ্ছা শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব সম্মিলিত জাতিপুঞ্জের যে সংস্থা গ্রহণ করে সেটা হচ্ছে সাধারণ সভা। এটা তোদের পড়ানো হয়নি, তো সাধারণ সভা এই কোশ্চেনটা পরে, এই পরের যে চ্যাপ্টার আছে সেটাতে খুব ভালো করে পড়বো, তাই অসুবিধা হবে না। 50। 51, শান্তির জন্য সম্মিলিত কবে হয়? 1950 খ্রিস্টাব্দের 3 নভেম্বর। 1950 খ্রিস্টাব্দের 3 নভেম্বর। কিন্তু তোরা জানিস না বলে এটা নয়, এই কোশ্চেনের আনসার করা আছে নোটসে করা আছে, মানে সবই বলছে নোটসে করা আছে, আমাদের চোখ কিভাবে স্কিপ করে গেল। তাহলে নোটসটা একবার দেখবি, তারপরে বলছি খাতাটা বন্ধ করে দাও, যে পিছনের খাতা খুলে আছো। আচ্ছা কমিনফর্ম গঠনে কোন দেশ অগ্রণী ভূমিকা পালন করে? সোভিয়েত ইউনিয়ন। একদম। কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো কবে গঠিত হয়? এই কোশ্চেনটা তো লেখা নেই। একদম 1947। কমিউনিস্ট, এই দেখ তোদের কোশ্চেন আসবে কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো, আর তোরা বলবি স্যার নোটসে নেই, কিন্তু নোটসে কমিনফর্ম আছে, কমিনফর্মে ফুল ফর্মও লেখা আছে, ডেটটাও দেওয়া আছে 1947। ঠিক আছে, এগুলো যেন মিস্টেক না হয় ওই জন্য আমি কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি। পরীক্ষা নিয়ে নিলে তো এত কিছু বলতে পারতাম না আমি। আচ্ছা তারপরে 54। তারপর পরীক্ষার টাইমে তোদের কাছে এতটা টাইম শর্ট থাকবে যে নিজে পড়বো দরকার নেই, তোর তো ঘুম পায় বেশি, তাহলে মোবাইলটা চালিয়ে দিয়ে ঘুম পাবি, দেখি স্যার কোন কোশ্চেনগুলো বলেছে আর কি বলেছে, ঘটনাক্রমগুলো মনে থাকবে, আমি যেগুলো বোঝানোর চেষ্টা করেছি তোদের সুবিধাটা হবে। আচ্ছা ফিউচার আমি ভাবছি তোদের জন্য। সিয়াটো গঠিত হয় কত সালে? 1954 সালে। সিয়াটো গঠিত হয় 1954 সালে। আচ্ছা তারপরে পঞ্চশীল চুক্তি ভারতের সঙ্গে কোন দেশের হয়? একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চীন কত সালে? 1954 সালেই। একদম মনে রাখতে হবে, আগে চীনের সাথে, ভারত স্বাধীন হওয়ার পরে আগে চীনের সাথে চুক্তি করে নিচ্ছে, যাতে কেউ কাউকে আক্রমণ করবো না, কেউ কারোর অভ্যন্তরীণ ম্যাটারে হস্তক্ষেপ করবো না, শান্তিপূর্ণ সহাবস্থান করব, সহযোগিতা করব, এরকমভাবে 5টা চুক্তি করে, পঞ্চশীল চুক্তি। 55। তারপরে এই আচ্ছা তারপরে 57 এসে প্রিন্টিং মিস্টেক। ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি অনুষ্ঠিত কত সালে? 54। তারপরে বান্দুং সম্মেলন গৃহীত হয়েছিল 10টি নীতি নিয়ে। একদম। বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য একদম 120টি। জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি কি? হস্তক্ষেপ না করা। একদম। তারপরে জোট নিরপেক্ষতা হলো একটি কি? একদম, জোট নিরপেক্ষতা হলো একটি আন্দোলন, আর দাতা হলো একটি প্রক্রিয়া, এটা যেন মাথায় থাকে, গোলাস না। আচ্ছা দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতা ক্লাস 11-এ পড়েছিস? একদম ম্যাকিয়াভেলি। ফার্স্ট সেমিস্টারে একদিন ক্লাস নিয়েছি, ওদের যে জিজ্ঞাসা করে সবাই বলতে পারবে। দ্য প্রিন্স গ্রন্থেই প্রথম রাষ্ট্রকথাটি রূপ দেওয়া হয়।
আচ্ছা, অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য, এগুলো জানিস তোরা। আচ্ছা, পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থের রচয়িতা, এটাই তো টাফ হয়ে গেল একদম, মর্গেনথাও। পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থের হচ্ছে মর্গেনথাও। তারপরে গ্লোবালাইজেশন অ্যান্ড ইটস ডিসকন্টেন্টস, স্টিগলিটস, জোসেফ স্টিগলিটস, নোটসে দেওয়া আছে। তারপরে ফুলটন বক্তৃতা সভাপতিত্ব করেন কে? চার্চিল। ফুলটন বক্তৃতা সভাপতিত্ব করে চার্চিল। পূর্ব ইউরোপে সোভিয়েত নিয়ন্ত্রণ সুদৃঢ় করার জন্য কমিনফর্ম গঠন করেন কে? কমিনফর্ম গঠন করে, দেখো লেনিন তখন ছিল না, কমিনফর্ম। হিটলারও ছিল না, মুসোলিনি ছিল না, কে ছিল? স্তালিন। একদম, এই টাইম পিরিয়ডটা মনে থাকতে হবে। স্তালিন ছিল তখন। স্তালিনের মৃত্যু কত সালে হয়? 1953 সালে। তারপরে কোরিয়া যুদ্ধ শেষ হয়। স্তালিন না মরলে কোরিয়া যুদ্ধ শেষ হতো না। আচ্ছা, তারপরে ট্রুম্যান নীতি গৃহীত হয় 1947-এর 12ই মার্চ, একদম। তারপরে মার্শাল পরিকল্পনাকে ডলার সাম্রাজ্যবাদ বলেছেন, ডলার সাম্রাজ্যবাদ বলেছেন। দেখো, মার্শাল পরিকল্পনাকে সাম্রাজ্যবাদ বলছে মানে কি? তাহলে খারাপ বলছে, শোনো। মার্শাল পরিকল্পনা ডলার সাম্রাজ্যবাদ বলছে, মার্শাল কার লোক? ট্রুম্যানেরই তো লোক। ওর পররাষ্ট্র সচিব ওর বিরুদ্ধে সমালোচনা করবে? করবে না। আচ্ছা, ক্রুশ্চেভ কোন টাইমে? সে তো একদম 1962 টাইম। 1962 টাইমে ক্রুশ্চেভ ইউএসএসআরে ছিল। মলোটভ, এই দা মলোটভ পরিকল্পনা তোদের খাতায় লেখানো আছে, নোটসে লেখানো আছে। মলোটভ প্ল্যানিং হয়। মলোটভ কার পররাষ্ট্র সচিব? স্তালিনের, মানে ইউএসএসআরের। তাই স্তালিনই কী করবে? বলবে মার্শাল পরিকল্পনাকে ট্রুম্যান। আর চার্চিল তো ওদেরই লোক, ব্রিটেন ওদেরই সাপোর্টে। ঠিক আছে, তারপরে আনসার হবে কি? মলোটভ। মলোটভ কে ছিল? মলোটভ ছিল ইউএসএসআরের পররাষ্ট্র সচিব তখন। ঠিক আছে। আচ্ছা, 5, কত খ্রিস্টাব্দে বার্লিন প্রাচীর নির্মাণ করা হয়? 1961। বার্লিন প্রাচীর নির্মাণ করা হয় 61। আর প্রাচীর ভেঙে দেয় কবে? একদম 89, 89। মার্কিন রাষ্ট্রপতি ড্যাশ তারকা যুদ্ধ পরিকল্পনা করে। তারকা যুদ্ধ পরিকল্পনা কে করে? রোনাল্ড রেগান। রোনাল্ড রেগান। এই কোশ্চেনটা লেখানো নেই, আনকমন কোশ্চেন। আচ্ছা, তারপরে বার্লিন প্রাচীর নির্মাণ করেছিল কে? সোভিয়েত ইউনিয়ন। তারপরে মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা মেডো গঠিত হয় কবে? 1955 সালে। মেডো, সেন্টো। আর 54তে হচ্ছে সিয়াটো। আচ্ছা, তারপরে আসিয়ানের সদস্যভুক্ত একটি দেশ, আসিয়ানের সদস্যভুক্ত একটি দেশ হচ্ছে ভিয়েতনাম। তারপরে পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? আবার 68। 68তে কি, ওটার নাম কি ছিল? ওই চুক্তিটার নাম কি ছিল? এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি। আচ্ছা, তারপরে চীন ভারত যুদ্ধ সংগঠিত হয় 1962-তে। চীন, আকসাই চীন দখল করে 1962-তে। সল্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয়। সল্ট ওয়ান হচ্ছে 1972। সল্ট ওয়ান চুক্তি কার কার মধ্যে স্বাক্ষরিত হয়? ইউএসএ আর ইউএসএসআর এর মধ্যে সল্ট ওয়ান হয়। ঠিক আছে, ইউএসএ আর ইউএসএসআর এর মধ্যে। সল্ট টু হয় কবে? 1979-তে। সল্ট টু। সল্টের ফুল ফর্ম কি? SALT, সল্ট। স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স। স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স। তারপরে দ্য এন্ড অফ হিস্ট্রি, ফ্রান্সিস ফুকুয়ামা। এন্ড অফ হিস্ট্রি, ফ্রান্সিস ফুকুয়ামা, রাইট আনসার। তারপরে ঠান্ডা যুদ্ধের সময়কালকে দীর্ঘ শান্তির যুগ বলেছে, দীর্ঘ শান্তির যুগ বলেছে গ্যাডিস, নোটসে আছে। এন্ড অফ কোল্ড ওয়ার, এটা আছে রিচার্ড কোকার্ড। এন্ড অফ কোল্ড ওয়ার, রিচার্ড কোকার্ড। আচ্ছা, তারপরে কত খ্রিস্টাব্দে বেলগ্রেডে সম্মেলন হয়? 1961। ন্যাম, নন অ্যালায়েন্স মুভমেন্ট, 1961। তারপরে জোট নিরপেক্ষ দেশগুলোর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1961। কোথায়? বেলগ্রেডে।
আচ্ছা, ওয়ারসাও জোট গঠিত হয় কত সালে? 1955 সালে। 1955 সালে দুই মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে ঠান্ডা লড়াই চলাকালীন উত্তেজনা প্রশমনের পর্বটিকে বলা হয় দাঁতাত। একদম দাঁতাত। তারপরে পশ্চিম ইউরোপকে কেন্দ্র করে মার্কিন নেতৃত্ব গঠিত জোটটি হলো একদম পশ্চিম ইউরোপকে কেন্দ্র করে মার্কিন নেতৃত্ব কি করেছিল? ন্যাটো। আচ্ছা, তারপরে ঠান্ডা লড়াই অবসানকালে মার্কিন রাষ্ট্রপতি ছিলেন। ঠান্ডা লড়াই অবসানকালে মার্কিন রাষ্ট্রপতি ছিলেন, দেখ রুজভেল্ট অনেক আগের, ওবামা তো তোরা জন্মে দেখেছিস, বিল ক্লিন্টনও পরে, তাহলে থাকলে হচ্ছে জর্জ বুশ। রাইট আনসার হচ্ছে জর্জ বুশ। আর ওইদিকে হচ্ছে মিখাইল গোরবাচেভ। আচ্ছা, এখানে একটা চুক্তি হয় স্টার্ট চুক্তি, লাস্ট ঠান্ডা লড়াইয়ের যে লাস্ট স্টার্ট, তার ফুল ফর্ম কি? START, স্টার্ট, স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। স্টার্ট নোটসে লেখা আছে।